পনেরোই জুলাই থেকে শুরু হওয়া ছাত্র আন্দোলন শেষ হলো প্রধানমন্ত্রীর পদত্যাগ দিয়ে। জয়ের উচ্ছ্বাসে ছাত্ররা প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকে তাণ্ডব তো চালায়, তার সাথে বহুদিন ধরে খেতে না পেয়ে সেখানে গিয়ে খিদে মেটায়। আর বাসভবন থেকে ফিরে আসার সময় যে যেমন যা পেরেছে তা নিয়ে আসতে ছাড়েনি, এমনকি হাঁস মুরগি মাছ এগুলোও বাদ যায়নি। ডাবল ডোরের ফ্রিজ গণভবন থেকে দেখেন সরাসরি লাইভ। এখানে যদিও নেটে অনেক প্রবলেম, প্রচণ্ড মানুষের ভিড়। আমরা যেটা দেখানোর চেষ্টা করছিলাম, দেখেন মানে যে যেভাবে পারছে সে তার মতো জিনিস কিন্তু নিয়ে যাচ্ছে। আন্দোলন করছে ভাই, তো এই জন্য আসলে আন্দোলন করেন। আমরা যেটা বলছিলাম এটা কিন্তু আসলে উচিত না। এটা কিন্তু ছাত্ররা আন্দোলন করছে, দেখেন তো আমরা যেটা বলছিলাম আসলে, তবে এটা আসলে উচিত না। আমরা এটার দেখা যাচ্ছে এর থেকেও আশ্চর্যজনক বিষয় হলো এই ছাত্ররা এতই শিক্ষিত প্রধানমন্ত্রীর অন্তর্বাস দেখিয়ে সেলিব্রেট করেছে। আবার এর থেকে যারা আরেকটু উন্নত, যারা পিএইচডি লেভেলে রয়েছে, তারা সদ্যেও মুজিবুর রহমানের মূর্তির মাথার উপরে উঠে প্রস্রাব করে দিয়েছে। বাংলাদেশের আন্দোলন আর হিন্দুদের ওপর অত্যাচার হবে না, এটা সম্ভব নয়। ইতিমধ্যেই 100-র ওপর হামলা হয়েছে হিন্দুদের উপর। হিন্দুদের বাড়িঘর জ্বালানো তো হয়েছে, তার সাথে ইস্কন মন্দিরেতে আগুন লাগানো হয়েছে। ইলেক্টেড পিএমকে পদচ্যুত করে সরকারি দপ্তরে আগুন লাগিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভেঙে ভারতের প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রধানমন্ত্রীকে কটূক্তি করে 29 জন আওয়ামী লীগের নেতা ও তাদের ফ্যামিলি মেম্বারকে হত্যা করে 300 জনের উপর সাধারণ মানুষ মরে, হিন্দুদেরকে মারধর ও জীবন্ত জ্বালিয়ে দিয়ে, মন্দির পুড়িয়ে দিয়ে ছাত্র আন্দোলন থেকে রাজনৈতিক আন্দোলনে নিয়ে গিয়ে সেই আন্দোলনে জয়লাভ করে সেই জয়ের উচ্ছ্বাস বাংলাদেশের গণভবনের ভিতরে ও বাইরে লুটপাট এবং প্রাক্তন পিএম শেখ হাসিনার অন্তর্বাস উড়িয়ে উদযাপন করে বাংলাদেশের শিক্ষিত তরুণ প্রজন্ম তাদের উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাবে। তো ঢাকার রাস্তায় এখন বিজয় উৎসব চলছে, সেখানকার সাধারণ মানুষ এখন স্বাধীনতার আন্দোলনে উচ্ছ্বাস করছে। কি এই স্বাধীনতা? তারা কি সত্যিই স্বাধীন? সত্যিই কি বাংলাদেশে শুরু হওয়া আন্দোলন কেবল কি ছাত্র আন্দোলনই ছিল, নাকি শেখ হাসিনাকে গদিচ্যুত করানোর জন্য ছিল কোনো বৈদেশিক ষড়যন্ত্র? এত বড় আন্দোলনে এতগুলো টাকা কারা ইনভেস্ট করলো? আজকের এই পরিবর্তন বাংলাদেশের মানুষের জীবনে কি নতুন কোনো দিক খুলে দেবে? আর এই পরিবর্তন ভারতের ভূমিতে ভবিষ্যতে কি কি প্রভাব ফেলবে? কিন্তু আমার এই বিষয়টা নিয়ে আমাদের গতকাল গ্রুপে বিভিন্ন কথাবার্তা উঠছে, এরকম যে সরকারের পতন ঘটাতে হবে, বা এরকম 15 বছর যাবৎ শাসন করে যাচ্ছে, তার তো জনগণের প্রতি মায়া দয়া থাকবে না। কয়েকটা এরকম মেসেজে যে কোনো জনগণের সাপোর্ট ছাড়া সরকার গঠন করলে তো সরকার এরকম হবে, সে কেন জনগণের কথাগুলো ভাববে? তো গতকাল যখন এই মেসেজগুলো হলো তখন সময় আপনার মেবি সন্ধ্যা 6টা কি 6:30 হবে। তো তারপর থেকে আমি একটু চিন্তিত হয়ে যাচ্ছিলাম যে এখন আমি কি করব। এখন যারা সরকার পতনের আন্দোলন হয়ে গেছে, পুরোপুরি শিউর হয়ে গেছিলাম। নমস্কার, আমি বীরেশ্বর। সকল বাংলাদেশবাসীকে শুভেচ্ছা। আপনাদের এই আন্দোলনে সত্যি কি সোনার বাংলা গড়ে উঠবে? আজকের এই ভিডিওতে এই বিষয়ে শুরু থেকে শেষ পর্যন্ত অনেক কিছু বিষয় জানার আছে, অনেক কিছু বিষয় বোঝার আছে। এই আন্দোলনের একদম প্রথমে চলে যাই। 15ই জুলাই সন্ধেবেলায় 20 থেকে 25 জন হাতে লাঠি ও ইট নিয়ে পৌঁছে যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এই সময় হাসপাতালের এমার্জেন্সি ওয়ার্ডে বহু আহত ছাত্রছাত্রীদের চিকিৎসা চলছিল, কিন্তু এই আক্রমণকারীরা সেই আহতদের উপরেই হামলা করে। ছাত্রছাত্রীদের যারা সেবা করছিল তাদের উপরে হামলা করা হয়। এরপরেই এই খবরটা গোটা বাংলাদেশ জুড়ে ছড়িয়ে পড়ে। তারপরে শুরু হয় ধীরে ধীরে গোটা বাংলাদেশ জুড়ে আগুন লাগবে। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন থাকলো, যারা এই আহত ছাত্রছাত্রীদের উপর হাসপাতালে ঢুকে আক্রমণ করলো তারা কারা ছিল? সম্পূর্ণ ঘটনাটিকে প্ল্যান করে তৈরি করা হয়েছে এই আন্দোলনের প্রেক্ষাপট আপনারা অবশ্যই জানাবেন। 16ই জুলাই সকাল থেকে আগুন ছড়িয়ে পড়ে বাংলাদেশ জুড়ে। পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ হয়, 6 জন প্রাণ হারায়। আর এই ঘটনার পর থেকেই শুরু হয়ে গেল রক্তাক্ত আন্দোলন। আন্দোলনের তীব্রতা ধীরে ধীরে বাড়তে শুরু করে। 19শে জুলাই বাংলাদেশ সরকার দেশ জুড়ে কারফিউ ঘোষণা করে। বাংলাদেশ সরকার ঘোষণা করে যারা হাতে অস্ত্র তুলবে আন্দোলনের নামে তাদের উচিত শিক্ষা দেওয়া হবে। 21শে জুলাই বাংলাদেশের সুপ্রিম কোর্ট রায় দেয় 93% মেধার ভিত্তিতে এবং 7% সংরক্ষণ। ছাত্রছাত্রীরা যে বিষয় নিয়ে আন্দোলন করছিল তার সমাধান হয়ে যায়, কিন্তু এরপরেও আন্দোলন থামল না। যে কারণে আন্দোলন হচ্ছিল তা শেষ হয়ে যাবার কথা। 23শে জুলাই কোটা সংস্কারের সরকারের বিজ্ঞপ্তি দেয় শেখ হাসিনা সরকার। সুপ্রিম কোর্টের রায় বাংলাদেশ সরকার সম্পূর্ণ মেনে নেয়।
28শে জুলাই যে ছাত্ররা সত্যি আন্দোলন করছিল তারা আন্দোলন প্রত্যাহার করে নেয়। কোটা সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিতভাবে আহত এবং নিহত হয়েছে। তাছাড়া রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগ সহ নানা সহিংস ঘটনা ঘটেছে। আমরা এই সকল অনাকাঙ্ক্ষিত ঘটনা তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। কিন্তু এরপরেই চিন্তার ভাঁজ পড়ে তাদের মাথায়, যারা চাইছিল এই আন্দোলন চলুক। সেটা বাংলাদেশের বাইরে কেউ বসে আছে, আবার বাংলাদেশের ভেতরে কেউ আছে। এরপরেই কারা পরিচালনা করলো এই আন্দোলন, এখানেই একটা বড় প্রশ্ন রয়ে গেল। এরপরেই আসে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই ঐতিহাসিক ভুলের দিন। 1 আগস্ট 2024 বাংলাদেশের সরকার জামাতকে নিষিদ্ধ করে, আর এরপরেই শুরু হয় গোটা বাংলাদেশ জুড়ে ওলটপালট। যে ছাত্রছাত্রীরা আন্দোলন 28শে জুলাই প্রত্যাহার করে নেয়, সেই আন্দোলনের তীব্রতা এরপরে কয়েকশো গুণ বেড়ে যায় এই জামাত শিবিরকে নিষিদ্ধ করাতে। 2 আগস্ট হাসিনা সরকারকে ফেলে দেওয়ার ডাক দেয় আন্দোলনকারীরা। শুধু সংরক্ষণ নয়, গোটা সরকারটাই ফেলে দিতে চায়। কোটা সংরক্ষণ দিয়ে শুরু হওয়া আন্দোলন হঠাৎ বদলে গেল এই দিন থেকে। আন্দোলন যারা চেয়েছিল তারা প্রত্যাহার করে নিয়েছিল, কিন্তু যারা চায়নি আন্দোলন বন্ধ হোক, তারা চেয়েছিল গোটা বাংলাদেশ জুড়ে আগুন জ্বলুক। 3 আগস্ট শুরু হলো গোটা বাংলাদেশ জুড়ে আগুন। বাদ যায়নি হাসপাতাল, কোর্ট, তাণ্ডব চলে দিনভর। শহীদ বেদিতে গালিগালাজ, ধ্বংস করা হয় সরকারি সম্পত্তি। 5 আগস্ট বাংলাদেশের সেনাবাহিনীর নির্দেশে বাংলাদেশের পরিস্থিতি সামলানো যাবে না যদি না শেখ হাসিনা পদত্যাগ করেন। পদত্যাগ করলেন শেখ হাসিনা। পদত্যাগ করার পরে শেষ বক্তব্য বাংলাদেশবাসীর জন্য রাখতে পারলেন না। পদত্যাগ করার 40 মিনিটের মধ্যে বায়ুসেনার কপ্টারে তাকে বাংলাদেশ ছাড়তে হয় এবং আশ্রয় নেয় এই ভারতে। এ থেকে আপনারা বুঝতে পারলেন গোটা আন্দোলনটা কিভাবে সাজানো হয়েছিল। হ্যাঁ, সাজানোই হয়েছিল। এর উত্তর ভবিষ্যতে কোনো একটা ভিডিওয় আমি দেবো। এই আন্দোলন শুরু হওয়ার কারণ হলো অন্য কিছু। তার জন্য আমাদের ফিরে যেতে হবে 1947 সালে। 1947 সালে যখন ভারত ভাগ হয়, তখন ভারত মধ্যিখানে থেকে একদিকে পূর্ব পাকিস্তান এবং অন্যদিকে পশ্চিম পাকিস্তান তৈরি হয়। পশ্চিম পাকিস্তানের খান সেনারা সাধারণ বাংলার মানুষের উপর নির্মম অত্যাচার করত এবং জোর করে উর্দু ভাষাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। তারপর শুরু হয় ভাষা আন্দোলন। শেখ মুজিবুর রহমানের হাত ধরে শুরু হলো সশস্ত্র আন্দোলন। ক্ষমতা বৃদ্ধি পায় মুজিবুর রহমানের আওয়ামী লীগ। মুজিবুর রহমানকে সঙ্গ দিয়েছিল ভারত। সেদিন আওয়ামী লীগের নেতৃত্বে স্বাধীনতা লাভ করেছিল পূর্ব পাকিস্তান, যা আজকের বাংলাদেশ। বঙ্গবন্ধুর হাত ধরে গড়ে উঠতে শুরু করলো বাংলাদেশ। সেই দিনগুলোতে যারা বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে কাঁধে কাঁধে মিলিয়েছিলেন তারাই ছিলেন মুক্তিযোদ্ধা, আর যারা পাকিস্তান সেনাকে সঙ্গ দিয়েছিলেন তারা হলেন রাজাকার। এখানে এই রাজাকার শব্দটি একটু মনে রাখবেন, কারণ এই শব্দের ব্যবহারে এইখানে অনেক ঘটনা ঘটে যায় 2024 সালের ছাত্র আন্দোলনে। 1971 সালে বঙ্গবন্ধু মুজিবুর রহমান রাষ্ট্রপতি নির্বাচিত হবার পর তার 4 বছর পরে 1975 সালে 15ই আগস্ট সপরিবারে তাকে হত্যা করা হয়েছিল। শুধু প্রাণে বেঁচে গেছিলেন তার 2 মেয়ে, শেখ হাসিনা এবং শেখ রেহানা। বাংলাদেশের আজকের এই পরিস্থিতি তৈরি হওয়ার পেছনে প্রধান কারণ হলো কোটা সিস্টেম। শেখ হাসিনার উপরে এত ঘৃণা কেন সৃষ্টি হলো সেটা এবার জেনে নিন। না হলে একটা কয়েক মাসের নতুন সরকার এই অবস্থা কি করে হলো? বাংলাদেশের কোটা সিস্টেমের বিরুদ্ধে প্রতিবাদ করে বাংলাদেশের ছাত্রছাত্রীরা। তাদের অভিযোগ ছিল আওয়ামী লীগ যারা মুক্তিযোদ্ধা ছিল, অর্থাৎ যারা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামী, তাদের জন্য 30% কোটা সংরক্ষণ করা হয়েছিল। এই কোটা মুক্তিযোদ্ধারা পেতেন এবং তাদের ছেলেমেয়েরাও পেতেন, এবং এর পরবর্তী সময় তাদের নাতি নাতনিরা এই সুবিধা ভোগ করছেন। এরই বিরুদ্ধে আওয়াজ তোলে বাংলাদেশের ছাত্রছাত্রী সমাজ। তারা স্পষ্ট জানায় 30% কেন সংরক্ষণ হবে। অতীতে বাংলাদেশ সরকার এই কোটা সিস্টেম তুলে দিয়েছিল আন্দোলনের মুখে পড়ে। সেই পুরনো কোটা সিস্টেম আবার নতুন করে বলবৎ করতে গিয়ে এই সমস্যার মুখে পড়তে হয় হাসিনা সরকারকে। ছাত্রছাত্রীদের দাবি ছিল যারা মুক্তিযোদ্ধা ছিল তারা এই সিস্টেম ব্যবহার করেছেন, তাদের ছেলেমেয়েরা ব্যবহার করেছেন, ঠিক আছে, কিন্তু এরপরে তাদের নাতি নাতিরা কেন এই সিস্টেম ব্যবহার করবে? আর বহুদিন ধরে মানুষের মনে একটা রাগ ছিল শেখ হাসিনা সরকারের উপর। তিনি অত্যাচারী, তিনি স্বৈরাচারী, তিনি গণতন্ত্রকে হত্যা করেছেন, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নেই। পরপর 3 বার তিনি সরকার গঠন করেছেন জোর জুলুম করে। আওয়ামী লীগ বহু কিছু দুর্নীতির সাথে যুক্ত, তাদের নেতা মন্ত্রীরা প্রত্যেকে দুর্নীতিগ্রস্ত। আওয়ামী লীগ ও হাসিনা সরকারের বিভিন্ন কার্যকলাপে সাধারণ মানুষের মনে বহুদিন ধরে চাপা ক্ষোভ জমতে থাকে। সাধারণ মানুষের ওপরে জোর করে চাপিয়ে দেওয়া জোর জুলুমবাজি হাসিনা সরকারকে অনেকটাই ব্যাকফুটেতে ঠেলে দেয়।
বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করার মতো অভিযোগ বিভিন্ন মহল থেকে উঠতে থাকে হাসিনা সরকারের প্রতি। আর এইদিকে ছাত্র আন্দোলন, এই দুই মিলে সৃষ্টি হয় গণবিস্ফোরণ। আওয়ামী লীগের ছাত্রছাত্রীদের উস্কে দেওয়া হয়েছে আহত ছাত্রছাত্রীদের আক্রমণ করার জন্য। আর এরই মধ্যে শেখ হাসিনা বলেন, মুক্তিযোদ্ধাদের পরিবারকে সংরক্ষণ দেওয়া হবে না তো রাজাকারদের সন্তানদের সংরক্ষণ দেওয়া হবে। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন। এই বক্তব্যতে ছাত্রছাত্রীরা ভীষণ রেগে যায়, আন্দোলনের চেহারা বাড়তে শুরু করে। আর এই পর্যায় থেকেই ছাত্রছাত্রীদের আন্দোলন ঘুরে যায় রাজনৈতিক আন্দোলনে। বাংলাদেশের সরকারি দপ্তরগুলি ভাঙচুর করা হয়, সরকারি দপ্তরে আগুন লাগানো হয়, পুলিশদের হত্যা করা হয়, বাংলাদেশের সদ্য তৈরি হওয়া মেট্রো রেলের উপরে আক্রমণ হয়, ভাঙচুর করা হয় মেট্রো স্টেশনগুলি। শেখ হাসিনা পদত্যাগের পর আন্দোলনকারীরা দাবি করছে তারা আরও একবার স্বাধীনতা পায় এই বদমেজাজি, জেদি, স্বৈরাচারী, দুর্নীতিগ্রস্ত শাসকের হাত থেকে। কিন্তু শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যাওয়ার পরে তার বাসভবনে যে ধরনের লুটপাট, ভাঙচুর, অশ্লীলতা, একজন মহিলার অন্তঃবাস উড়িয়ে জয়ের উচ্ছ্বাস প্রকাশ, তা দেখে কি মনে হচ্ছে না এই ছাত্র আন্দোলনের পেছনে রাজনৈতিক দলগুলি, জামাত গোষ্ঠী আর বহির্বিশ্বের মদত ও অর্থনৈতিক সাহায্য আছে? তবে কি মনে হচ্ছে, তবে কি শুধুই ছাত্রছাত্রীরা এই আন্দোলনের মধ্যে আছে? যারা এই ধরনের নোংরা কাজ করে তারা কি সবাই ছাত্রছাত্রী? শেখ হাসিনার প্রতি মানুষের ক্ষোভ থাকতেই পারে। মুজিবুর রহমানের মূর্তি কেন ভাঙা হলো? তিনি তো বাংলাদেশের মুক্তিযোদ্ধা। এখন বর্তমানে এই রকম বহু প্রশ্ন উঠছে। সব থেকে বড় কথা, বড় 9টি দাবি নিয়ে শুরু হওয়া ছাত্র আন্দোলন, ছাত্রদের দাবি দাবা পূরণ হওয়ার পরেও দাবি ওঠে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। আর শেষমেশ তাই হলো। এরপর ছাত্রছাত্রীদের সমর্থিত নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে এবং তিনি অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর পদে শপথ গ্রহণ করেন। শেখ হাসিনা পদত্যাগ করার পরে নিজের শেষ বক্তব্যটাও তিনি দেশবাসীর জন্য রাখার সময় পায়নি। চলে আসতে হয় তাকে ভারতে আশ্রয় নিতে হয়, না হলে আন্দোলনকারীদের হাতে সেই দিন তাকে মারা পড়তে হতো। যেভাবে সেই দিন গণভবনের উপরে আক্রমণ হয় তা দেখে বোঝাই যায় এই 5ই আগস্ট এর ঘটনা এবং 1975 ঘটনার মধ্যে খুব একটা পার্থক্য নেই। বঙ্গবন্ধু মুজিবুর রহমানের হত্যার পর শেখ হাসিনা ও তার বোনকে এইভাবেই আশ্রয় দিয়েছিল ইন্দিরা গান্ধী সরকার। এবার আমাদের ভারতের উপর কি ধরনের চাপ পড়তে পারে একটা ছোট ইঙ্গিত দিয়ে রাখি আপনাদের। 1971 সালে যদি লক্ষ্য করেন দেখতে পাবেন সেই সময় 1 কোটি হিন্দু শরণার্থীকে ভারত আশ্রয় দিয়েছিল। তারা সেই সময় মুসলমানদের অত্যাচারে ও প্রাণের ভয়ে ভারতে চলে আসতে বাধ্য হয়, যার ফলে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক অবস্থা একেবারে ভেঙে পড়ে। এই মানুষগুলো সেই যাত্রায় প্রাণে বেঁচে গেলেন, কিন্তু এখনকার মানুষগুলোর ক্ষেত্রে কি হবে সেটা এখনো কেউ জানে না। তারা এখন বর্তমানে বর্ডার পারে ভিড় জমাচ্ছে। এবার বাংলাদেশে যদি বিএনপি সরকার পুনরায় ক্ষমতায় আসে তাহলে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার তো হবেই, তার সাথে ভারত বিরোধী কার্যকলাপও হবে। অতীতে বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালীন বিএনপি ভারত বিরোধী কার্যকলাপ ঘটিয়েছে, সেটাও দেখার একটা বিষয়। আর একটা এর সাথে মাথাচাড়া দিচ্ছে জামাত গোষ্ঠী। তারা চায় একটা কট্টর ইসলামিক দেশ হোক বাংলাদেশ, আর এটা ভারতের মতো দেশের ক্ষেত্রে একদমই ভালো কিছু নয়। শেখ হাসিনার বিরুদ্ধে অনেক অভিযোগ থাকতে পারে বাংলাদেশবাসীর, কিন্তু শেখ হাসিনা সন্ত্রাসবাদের ক্ষেত্রে কট্টর ভূমিকা পালন করেছিলেন, সন্ত্রাসবাদের কার্যকলাপ দমন করেছিলেন, সংখ্যালঘুদের প্রতি অত্যাচার বন্ধ করেছিলেন। যেটা ঠিক সেটাকে ঠিক বলা আর যেটা অন্যায় সেটাকে অন্যায় বলতে পারার মধ্যে পার্থক্যটা আপনারা তৈরি করতে পারেন। আজ এই পর্যন্ত সমস্ত আন্দোলনের ঘটনাটি তুলে ধরার চেষ্টা করলাম। আমরাও মন থেকে চাই এই বাংলাদেশ আবার স্বাভাবিক হোক। জয় হিন্দ।